যখন আমার ১২ বছর হয়ে গেল তখন আমি কিছুটা বুঝি। ওই লগে, লগে মাইয়াগুর লগে থাকতে, থাকতে আমাকে কিরে এই যে কি কয়? কয় কি খারাপ কাজ কয়। তখন সে আমার মানে আমারে সবাই দেখবো দেখে আমারে নিচে নামতে দিত না। আমার শ্বশুরবাড়ি ছিল ৫ তলা। বড়লোকের পোলায় বিয়ে করছে। আমার আপনারা মাফ কইরা দিবেন। যারা খারাপ কাজ করে তাদেরকে কখনো ঘৃণা করবেন না। কিন্তু তারা এমনিতেই ঘৃণা ঘৃণায় জীবন গেছে। দিছি লাখি। আমার মা সবসময় এই মেসে কাজ করতো। কাজ করার পর কি করতো যে গরম বাতাস না ওটা আমার ভাইরে দিত আর পানি ভাত আমাকে দিত। তো একদিন আমার খালাই বলে কি তুই ওরে খালি পানি ভাত আজকে কয় আমার পোলা যদি খায়া থাকে তাহলে থাক খাইবো না খাইলে নাই। বাবা কই আপনার? আমার বাবা মারা গেছে আর আগে। ও আচ্ছা। আমার মার এটা দ্বিতীয় পোলা মানে দ্বিতীয় পাশের ঘরের ছেলে এটা আর কি আমার ভাই। ওইখান থেকে ৭ বছর যখন আমার বয়স তখন আমার মা মারা যায়। আমার নানা নানি আমাদেরকে রাখে। যখন বয়স আস্তে আস্তে একটু ইয়েটাছে তখন আমার নানি একটা গার্মেন্টসে কাজ নেয় ২৫০ টাকা বেতন। তখন কইছে কি ভাতটা তুই নিয়ে দিয়ে আইস। তো আমি ভাত নিয়ে যাইতাম আইতাম। ভালো একটা কাপড় ছিল না। যে গার্মেন্টসের জুটা কাপড় আছে না জুট কাপড় টুকরা কাপড় এটা দিয়ে একটা জামা বানাইয়া দিচ্ছি। তখন আমি গার্মেন্টসে পরে যে মাইসে খালি হাসাহাসি করে তখন তো আমি বুঝতাম না। খালার দিকে খালাই জামা তুললে মানুষ হাসে কে? কারে পোকা এটা তো সাততালিয়ালা জামা এর জন্য মাইসে হাসে। আস্তে আস্তে বড় হইতেছি। তখন গার্মেন্টসের চাকরিটা আমার নানি চইলা যায়। চইলা যায় তখন আমার নানি একটা মুড়ির মোয়া বানায় হাটে। আমি ওইখানেও যাই হ্যাঁ লগে লগে যাই বাইকারে খুলে খুলে নিয়ে যাই। দেখি হাতে ঠোসা পড়ে গেছে। বাসায় এসে পরে আমাকে তুমি এই কাজ করো না আমার খুব কষ্ট লাগে মানে ঠোয়া পড়ে গেছে। কয় না কাজ করলে তো করে খাওয়াম করতো। আমার নানা আসলে মানে একটু বয়স্ক ছিল। তখন এক বাসায় আমার কাজে দেয়। বয়স কত তখন আপনার? ৯:৩০ ১০ পরে এক বাসায় কাজে দেয়। আমি তো সারাদিন থাকতাম বিকালে যেতাম। আজকে বাসায় যাইস না আজকে আমার আগে ঘুমা। তা উনার জামাই আসছে উনার হাজবেন্ড। তখন আমি কি আমার উনার জামাই বিছনায় দিয়া উনি গিয়ে আরেক বিছনায় ঘুমায়। আমি না চিকা বাঁকা করে আমি বাসা থেকে চলে আসছি। চলে আইসা কই কি কোন বাসায় দিছো বেটা আমার শরীরে খালি হাত দেয়। খালা এবার গেছে। কয় এগুলো কয় আরে শুটিং এ লাগাই দিম। আগে অভিজ্ঞতা করতে হইব। তা আমারে নিয়ে গেছে। তখন আমি যাইতেছি যাইতে 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 পরে হল আছে না? কে নিয়ে গেছে আপনাকে? ওই যে মহিলার বাসায় কাজে দিছিল যাই। নাকি কি মানুষ এক লোক আমারে পছন্দ করে। পছন্দ করার পর কয় তুমি তো কিছুই বুঝো না। তা তোমার আমি বিয়ে করব। তা আমি কইছি চলেন আমাদের বাসায়। আমার বাসায় গেছি পরে নানি আর আমার নানা আর আমার খালায় রাজি না বিয়া দিব না। পরে লোকটা খুবই হাই মানে খুবই পয়সাওয়ালা কয় দেখেন ও তো কিছুই বুঝে না আর ওর চেহারা খুব সুন্দর আর এই কাজে দিয়েন না। মানে লোকটারে যাতা অপমান করলো আমি তার বুঝতাম না। পরে আমার অভিজ্ঞতা হয়। হুম। মানে কিসের অভিজ্ঞতা? লোকে শোল টিপে টাকা দেয় ৫০০ ৬০০ দিয়ে আইনা আমার নানিরে দিয়ে দিতাম। এগুলো কি হলের মধ্যেই হয়? হ্যাঁ, হলের ভিতরে। হলের ভিতরে কি মানে ছবি দেখার সময় এরকম ঘটনা ঘটে নাকি তখন হল? তো হলে ২০-২৫ টা হ্যাঁ, হলে মানে একটা মানে ২ টিকেটের এ নাম্বারের সিট লইলে মানে টাকা বেশি দিয়ে পিছনে দিলে মানে শরীরে হাত-টাত দিয়া ৫০০-৬০০ টাকা দেয়। আচ্ছা, এই অভিজ্ঞতা আগে আপনার। এরকম ছিল। ৫০০-১,০০০ টাকা দিত। পরে আমি একদিন কই কি বাসায় এসে আমাকে কি কাজ করে খালি চুলে ধরে আর টাকা দেয়। আমার খালায় উঠে আমার অনেক মারলো। মারল মা কেন? মানে আমি মাইসে তো কই এমন কাজ দিছে আমারে খালি চুলে ধরে। ও মানে আপনার খালা চাইতেছে আপনি কাজটা করেন কিন্তু হ্যাঁ, কারো কাছে কিছু বলবেন না। না। এলাই কথা কওয়ার পর আমারে বাড়ি মারছে ফিরি দিয়া। আচ্ছা, এটা আগাছে এখন হ্যাঁ। পিটিটা বাড়ি মারছে গোলা মারছে তো কসকে। যখন আমার ১২ বছর হয়ে গেল তখন আমি কিছুটা বুঝি। ওই লগে, লগে মাইয়াগুর লগে থাকতে, থাকতে আমাকে কিরে এই যে কি কয়? কয় কি খারাপ কাজ কয়। পরে আমি আর কিছু কই নাই আমার মানে মাইনা নিছি। যখন আমার ১২ বছর তখন আমি রাস্তা দিয়ে হাইটা যাইতাছি। কয় এই শোন আমাকে কি? তুই তো কিছু জানোস না তোর একটা কথা বলবো। আমাকে কি বলেন? এই এলাকার মানুষ আমাকে কি কয়? তোর মা হ্যাঁ, তখন তো আমি বুঝতাম না। আমাকে কয়। তোর মা তো অনেক সুন্দর ছিল। তা মুসলমানের কাছে মানে এইসব মানে নানান টানান কথা কয়। তো একদিন আমি প্রশ্ন করি আমার নানিরে, তোমরা বলো এ দিল মাইর। মানে আরো মাইর। নাইরের উপরে মাইর। মাইরের আর শেষ নাই আমার। না কিন্তু উনারা যে ধর্মের ছিল সেটা হলে তো বোঝার কথা। ঘরের মধ্যে এগুলো কোনো কিছু ছিল না? বুঝি নাই। পরে যখন আমার বয়স মানে এখন আমার মানে আমি বুঝতাছি যে আস্তে, আস্তে তারপরে আমি কই কি এক লোকে আমারে ভাড়া করলো। ভাড়া রাইখ থাকবো। ওই সেরির যেই সেরি আমার লগে মানে চালাক বানাইছে। ওই সেরি আমারে কইলো কি আমিও যাম। আমি কই ঠিক আছে তুমি গেলে তো আমার ভালো হয় আমি তো চিনি জানি না। আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি তো আমার সাথে আমি কি কমু ভাই এটা লজ্জার কোনো কথা না। মানে সে মানে আমি যাইতে চাই না সে জিনিসটা। সে আমারে জোর কইরা গেছে। যাওয়ার পর সকালবেলা রক্ত দিয়ে পেন্টিং দিয়ে ভইরা গেছে। ওইটা যাওয়ার পর আমারে মাইর। কয় আমি কে বিচার দিমু তোর খালার কাছে। দিয়ে মাইর। মাইরা না লোকেরা কি করছে? কয় ৫,০০০ কই আনছিস ১০,০০০ টাকা দিবি। ওই মহিলা। আমি কই হ্যাঁ, এইডা কি করো? মানে ব্ল্যাকমেইল করতাছে মানে বেটারে ঠেকাইতাছে। তো এই মাইয়াও শুকাইয়া গেছে, মাইয়ারে অসুস্থ বানাইয়া লাইছো। মানে টাকা লইব বেশি কইরা। আইহা বেটা তো পায়ে ধরে, হাতে ধরে মান সম্মানের ব্যাপার। না আমি কই কি তুমি এটা কি কাজ করতাছো? কর নাম
বাজারে জুতা লয়, বাজারে আলমারিতে কাপড় লয়, কেমন খারাপ। বাজার 10,000 টাকাই দিছে, দিয়া কয় কি মাইয়াটা কিছুই বুঝে নাই, মাইয়ার লাইফটা তুমি শেষ করে দিও না। ওই ভদ্রলোকটা বলতেছে ওই ভালো জায়গায় একটা কাজে দিয়া দাও, মেয়ের চেহারাটা খুব সুন্দর। পরে আমি আইসি বাসায়, আইসি পরে নানি কয় কি হয়েছে, আমি কি হয়েছে মানে আমি আর কিছু কই না, ওখান যা কয় তুই কইতাছে কে এমন এমন তুমি আপনার নাতি টাকা কয় টাকা দিছে না দিছে আমি জানি না, মানে এখানে আমার একটা এই মাই ওই অসুস্থর পর আমি আর কাজে যাই না। আমাকে না, আমি ওই লোকটা আমার হাতে ধরে বলছে তুমি আর এই কাজ করো না বোন, তুমি কাগজ টুকায় খাইও। পড়ালে আমি গেছি কি ঠিক আছে, আমি কেন আমি এই কাজে যাবো না। বেটারা কাপড় চোপড় খোলা হেলা নেংটা করে, তো পাশে এক খালা ছিল, এখন টিনের ঘর তো, তখন ওই খালা এসা কইছে খিরে শরীরে তুই কি খারাপ পথে নামাইয়া দিলি। কয় পাঁচ তৈলে খারাপ কাজই করতে হইব না, লেখাইবো করতে গেছে আকাশ আর ভাড়া দিব কি আর বাপে আয়া, আর বাইরে মানুষ করবো কি আর বাপে আয়া, মানে ওই বাড়ির লগত ঝগড়া। তেমন করতে করতে এখন আমি তো 2-3 দিন যাই না। পরে এক লোক আমারে খুব খুঁজে আর কি, মানে সে আমারে কাজ টাজ করে নাই, সে আমারে খুঁজে বিয়ে করবো। ওই লোকের বাড়ি আছে বিক্রমপুর। তাই সে যেদিনটা বিয়ে করবে সেদিন আমার একটা আংটি দিছে সোনার, একটা চেন দিছে, একজোড়া কানে দিছে, মার্কেট মানে অনেক ধরনের। কয় কি শোনো, তোমার যে আমি বিয়ে করুম, তোমার যে হলের থেকে নিতে আসছি, তুমি কখন আমার ফ্যামিলির কাছে বইলো না। মানে এই লোকের সাথে আপনার হলে দেখা হয়েছে? হ্যাঁ, তোমার এমন একটা জায়গা আমি কইরা দিমু যাতে তোমার লাইফটা খারাইয়া যায়, কিন্তু তুমি কিছুই বুঝো না। তখন তো সোনার দাম কম ছিল, চেন কিনে দিছে, কানের জিনিস কিনে দিছে, ভালো কাপড় চোপড় কিনে দিছে। বিয়ে করবে কে জানি গিয়ে কইছে ওই বেটারে গিয়া এক অফিসে, কোন অফিস আমি জানি না, যে জায়গা বিয়ে করার কি, সে জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই লোকের আমার খালায়, আমার নানা, আমার নানি বেড়ার পিঠা। কেন বিয়ে করতে আসছে? হ্যাঁ, পিটান। ওখানে বেড়া ভয় পাইয়া গেছে, বেড়া মান সম্মানের ভয়। ওইখান থেকে টাইম নামাই না আমার শেষ রেল হয়েছে, আমি যাবো না, আমি আর লগে যাবো গা। তাও টাইম নামাই না চাই না, আমার ঘরে আটকে রাখছে। ওই গলার চেন আংটি কানে সব রেখা দিল আমার খালায়। এরপরে মানে আমি কই কি যেখানে আমি হেরে কইতাছি একজনের লগে, আমি আমার যাই বিয়ে করতে চাই এইখানে আমার কপাল রে খারাপ। তা আল্লাহ যার কয় কি থাক, ভালো জায়গা বিয়া না হোক, এক জায়গা তৈবে এই কথা কইছে। পরে নাম হয়েছে, পরে এক ছেলে আমারে দেখে আমার এলাকার থেকে, দেখার পর হ্যাঁ আমার পিছে পিছে কাকড়ে লাইছে, কই মাইয়া কার, এই মাইয়া তো এই এলাকা দেখি নাই, মানে আমি তো বেশি পুষ্পাস করতাম না, কাকড়ে লাইছি। আবার পর সে লাগার পারে নাই, মানে ওই ছেলের সাথে আমার সাথে মানে পারে নাই চুর করে নেওয়ার জন্য। ওই ছেলে কি করছে ওইখান থেকেই, মানে ওইখান থেকে তাই না, ওই হলের থেকে কই এই মাইয়ারে আমি বিয়ে করব, দেখে এক খায়। পরে ওই ছেলে কোথাস খালারা যে কয় আমি এখন এই মুহূর্তে আমি ওই এলাকার পোলা, পরে বিয়ে করছে। আমার শ্বশুরের শাশুড়ি অনেক ভালো লোক ছিল। আমার হাজবেন্ডের বাবারে কইতো পোতাই কইতো, কইছে বাবা আমি তেমন একটা মেয়েরে বিয়ে করছি, তুমি কোনোদিন আরে কিছু কইতে পারবা না। আমি ওরে রাস্তার থেকে আনছি, মেয়ের মতনই ভালোবাসতো। ওই আমার শাশুড়ি আমার ভালোবাসতো, আমার নন্দেরও ভালোবাসতো। এখানে আমার 2 বছর এখানে কেটে গেল, গেপায়ে গেল। তখন আমার একটা ছেলে হইলো। ছেলে হওয়ার পর তখন সে আমার মানে আমার সবাই দেখবো দেখে আমার নিচে নামতে দিত না। আমার শ্বশুর বাড়ি ছিল 5 তলা, বড় লোকের পোলাই বিয়ে করছে। আমার কোথাও নিয়েও যেত না, মানে আমার বলতো কি যে যা লাগে আমি তুমি পড়বা, আমি তুমি নিচে নামবা না। সবাই জিজ্ঞেস করতো আপনার বউ বলে সুন্দর, কিন্তু হ্যাঁ তো বলতে পারতো না যে আমি কাকরাইল থেকে আনছি, এটা তো এলাকার ভিতরে কওয়া যায় না। স্বামী কি করতো? স্বামীও সেরকম ভালো ছিল না। না কি করতো? মানে কি করতো, মানুষের মারাধরি করতো, এখান থেকে টাকা উঠাইতো, এখান থেকে চাঁদাবাজ ছিল আর কি। চাঁদাবাজ? এটা আমার কপাল খারাপ। যাই হোক, তারপর? এমন কথা কথা আমার ছেলেটা মানে 1 বছর হইলো, অনেক পরে বাসায় গিয়ে ডাকাতি করছে। আপনার স্বামী? হ্যাঁ, অনেক জিনিস নিয়ে আইছে, মানে সোনা গয়না সব নিয়ে আইয়া ঘরে মানে পাটমন্ড করতেছে। আবার কি 5 তলা বাড়ি তার? হ্যাঁ, তখন আমি কই কি এগুলা কই থেকে আনছো, কয় তুমি চুপ থাকো, তুমি ঘরে যাও। পরে আমার শ্বশুরে ডাক দিচ্ছে যে কারে জানি যাবো কইরা, এই যেগুলা নিয়ে আইছে আপনার পোলায়। পরে কয় কি তুমি এত কথা কাউকে, মানে আমার শ্বশুরে আবার এই কথাটা কইছে। কয়ার পর না আমার খুব মাইতে লেগে গেল গা, এগুলা কি মানুষের মাইরা দূরে এগুলা নিয়ে আসে। পরে 1 সপ্তাহ পর কারা জানি ডাকায় নিয়া মানে ইটা দিয়া ছেঁচা মাইরা লাইছে। আপনার স্বামীরে? হ্যাঁ, পুলিশ আমার জিজ্ঞেস করে জিনিসগুলা কোথায়, আমাদের তো বেড়া কইছে যে জিনিসগুলো ওইখানে ওইখানে। আমি কইতে যাই, আমার ননাসে কইতে দেয় না। বাসায় এসে লাশ নিয়ে পরের দিন আসছে, ওরা মেডিকেল থেকে পোস্টমর্টম করবো নাকি কাটবো, এখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি আগে ওরা লাশ লুয়ে লাগাইছে, আমি রুমে গেছি। রুমে গিয়া মানে টাকাগুলা আর জিনিসগুলা আমি মানে একটা নুমাল টুমালে পেঁচাইয়া আমি নিচে নামছি বাবুরে নিয়ে। পরে আমার একজনে কইতাছে, কয় ভাবি আপনি কি থাকবেন না এই বাসায়? আমি কই কি থাকুন, দেখি কি করে। তখন আমার নানির কাছে আমি জিনিসগুলা দিয়া দিই। 5 ভরির উপরে সোনা ছিল, 5-6 ভরির উপরে ছিল, আর টাকাটাও দিয়া দিই। তো আমার মনে তো এত দুঃখ নেই। দিয়ে দেওয়ার পরে একদিন পরে এটা মানে খোঁজ হয়েছে, কিছুই রেখা যায় নাই। আমার শ্বশুরে মানে আবি যাবি খুঁজতেছে। আমি কই কি না আমি তো জানি না বাবা, আমি আর কি করলাম, আমি তো জানি না। তো আমার মেডিকেলে কইছে যে জিনিসগুলা কারা হাতে দিস না, এটা তো নিরাপদ ভবিষ্যৎ। 1 সপ্তাহ পরে বাসাইছি, আমার নানিরা কই জিনিসগুলা দাও আর টাকাগুলা, কয় তোর লেগে জায়গা রাখছি, চিন্তা করিস না। আর এই টাকার কথা জিনিসের কথা কাউরে কইস না। এখন আমি চলুম কেমন, আমি খামো কই থেকে, এই আবার রাস্তার জগতে নামাইয়া দিল। এই কাকরাইল আবার আসি, এখন তো চালাক হয়ে গেছি। এখন আসি 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 আসি
পরে ওই যে বিক্রমপুরে যে লোক, সেই লোক আবার আমার খুঁজে খুঁজে পায় না, ওই বিক্রমপুরের লোক আবারও দেখা হয়েছে। হওয়ার পর কয় কি, তুমি কি এখনো বিয়ে বসবা? আমাকে আমার তো একটা ছেলে হয়েছে, কয় আমি শুনছি, মেয়ের কাছ থেকে শুনছি। কয় আমি ছেলে সুতাই নিমো, তুমি চলে আসো। ঠিক আছে, আমি এই কাপড় চোপড় নিয়ে একটা নিয়ে চলে আসবো। 2011 সালে একটা ঘটনা হইলো, আমার আমার পাশে একটা মেয়ে হইলো। তো আবার বিয়ে করছেন বিক্রমপুরে? ওই বিক্রমপুরের লোকে না, পাশে ওই এলাকারই আমার, মানে আমার শ্বশুরে কয় আমি থাকতো আর ভবিষ্যৎ করে দিয়া যাই। কেমন যেন একটা ভাই হয়, ভাইয়ের পোলার কাছে দিছে পরে হাতে ধরে আমার শ্বশুরে কইছে, লাইটটা নষ্ট করিস না, আর একটু ডাল ভাত পারস খাওয়াই স্যার, আমার নাতি যারে তুই দেইস। হুম। এই ঘরে একটা মাইয়া হইলো, মাইয়া হওয়ার পর ওখানে ওই লোকে ধরে আমার মারে ধরে কিলায় গোতায়, আমি কাকরালতে কাম করে খাওয়ামু, এই করুম সেই করুম হ্যান তো। আমাকে আমি বিয়ে বইছি কি রাস্তায় যাওয়ার জন্য? হুম। আমার শাশুড়ি আমার মাথা ফাটায় ফেলায়। আমি ওইখান থেকে চলে আসি 2006 সালে। আমার 3 মাসের বাচ্চা, আমার পেটে বাচ্চা নিয়ে আমি চলে আসি। 3 দিনের বাচ্চা রেখে আমি এই যে আবার রাস্তার জগতে কাজ করি। রাস্তার জগৎ মানে আপনারা বুঝতেই পারছেন। এই রাস্তার জগৎ আবার আমার বাই করে দিচ্ছে। এখন রাস্তায় যে আসি আমি তো কাজ করতে পারি না, মানে আমার কাজ করার পর কোন রকম 500 টাকা লইয়া জায়গা, মানে আমার বাচ্চাটারে বাঁচানোর লেগা সেই বাইরে আমি পড়াশোনা করাইলাম, মেট্রিক পরীক্ষা দেওয়াইলাম। সেই ভাই আমার এক পা চিনি দিয়েও জিজ্ঞেস করে না। চা কেমন করতে করতে মুদা মাইয়ারা খায়, মুদা ট্যাবলেট আমিও খাইছি। খাইতে খাইতে আমার এগুলো অসুস্থ, মোটা ট্যাবলেট খেতেন কেন? মানে মুদা যে ট্যাবলেট খালি একটু সাইজ তো ফুলে একটু আর কি, কি জানি ইনফিনিশন হয়ে গেছে, তা না আবার ইনফেকশন। খাইছি মোটা ট্যাবলেট। এখন তো আমার বাঁচার কোনো পথ নাই, এমন অবস্থা খারাপ, মানে কর কথা না, প্লাগ বন্ধ হয় না। পরে আমার ভাই আমার নানিরে জিজ্ঞেস করে কি হয়েছে, না করলেও বুঝা গেছে। তারপর আমার ধরাধরি করে ঢাকা মেডিকেল নিয়ে যায়। আমার 12 লাখ টাকা সঞ্চয় ছিল, ঢাকা মেডিকেল লইয়া যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ওইখান থেকে নাম একদিন দেখে নাম কাইটা দেয়, নিয়ে যায় মিরফুটে। আমার রাখবো না, আমার অবস্থা অনেক খারাপ। যাকে এক লোকে আবার আমার বাইরে চিনে, আমার বাইরে বন্ধু, হুম। সে হাতে পায়ে ধরে এখানে ভর্তি করায়। ভর্তি করানোর পর আমার তো সব শেষ, 12 লাখ টাকা। হুম। এখানটা কি করলো না করলো জানি না। আমার এই যে কেমো আছে না ভাইয়া, কেমোটা মানে তোলারা লেগে নষ্ট হয়ে গেছে। আমার ভাই ওইখানে গিয়ে আমার আমি অসুস্থ, আমার জুতা দিয়ে ফিরাইতেছে। কেন? ওই যে কেমোটা নষ্ট হয়ে গেছে, কেনলা? জি। কেমোটা নষ্ট হয়ে গেছে। একটা কেমোর দাম নাকি 80 টাকা 90 টাকা, আমি তো বুঝতাম না। আমার যখন মারতাছে পাশের এক লোক আইসা, মানে আমার চোখ শুধু দেখা যায়, তারপর পাশের এক মহিলার হাজবেন্ড আইসা কানে চাপে ওরা থাপড় মারতাছে। যে মহিলা তো কথাই কইতে পারে না, মহিলার অবস্থা খারাপ। একটা কেমন তুমি এভাবে মারলা, মানে আমার হাসপাতালেই মারতাছে। যাক ওইখান থেকে কোনো রকম আমি বাসায় আসছি। বাসায় হওয়ার পর দেখলাম আমার কিছু নাই, মানে আমার সব বিক্রি করে দিছে তারা। ঘর ভাড়া দিতে পারে না, আমার পিছনে খরচ করছে এসে, এই ভিডিওটা যখন চলছে, খরচ করছে, সব শেষ। এই রেকর্ড যখন আমি করছি, আপনি বুঝতেই পারছেন ওনার কথাবার্তা শুনে যে একেবারেই মার্জিনাল ক্লাস, প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। অনেকেই আমার এই ইন্টারভিউগুলো নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন যে কেন আমি ইন্টারভিউটা নিই। সেদিন আমি মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলাম, এক ভদ্রলোক এসে আমার সঙ্গে মুসাফা করলেন, করার পরে বললেন যে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। আমি বললাম বলেন। তিনি আমার যা বলিব সত্য বলিবার কিছু কন্টেন্ট নিয়ে কথা বলেন যে এগুলো তো না আনলেও চলে। আমি বললাম অফকোর্স না আনলেও চলে, কেন দেখবেন, কেন শুনবেন? শোনার তো প্রয়োজন নাই। আমার তো অসংখ্য রকমের কনটেন্ট আছে। যে কনটেন্টগুলো দেখলে আপনার ভালো লাগে আপনি সেটাই দেখেন। এই যে একেবারে প্রান্তিক পর্যায়ে রাস্তায় দাঁড়ানোর, যাদেরকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, যাদেরকে আমরা গণায় ধরি না, যাদেরকে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা এক ধরনের মানে রি করে আমাদের শরীর বা আমাদের ভিতরে এই ধরনের অনুভূতি হয়, এদেরকে জানাটা প্রয়োজন। কেন একটা মানুষ রাস্তায় গিয়ে দাঁড়ায়? অনেক সময় দেখবেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত ৯টা-১০টা বেজে গেছে, গলিতে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনি নিঃসন্দেহে তাকে ভালো চোখে দেখবেন না। আমাদের এই সমাজ ভালো চোখে দেখে না। আমিও দেখি না, কেউই দেখে না। ভালো দেখার মতো পেশা ওটা না। কিন্তু কথা হচ্ছে যে এই মেয়েটার, সে কি ইচ্ছা করে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে? সে কি খুব শখে, মনের শখে সেখানে গিয়ে দাঁড়িয়েছে? আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডে আসার যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ করতে না পারেন, ইন এ ভেরি কর্ডিয়াল ওয়ে, তার যে লাইফস্টাইল সেই জায়গাটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে তার এই দাঁড়ানোটা নিয়েও আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার রাখেন না। ওর জন্ম হওয়ার পরে ওর যে বাপ-মা হারানোর কেস, এবং এই বাপ-মা হারানোর পরে ও যে বাধ্য হলো এই জায়গাটায় আসতে, ওর পরিবার যে ওকে বাধ্য করেছে, এবং সেখান থেকে ও বারবার বের হয়ে গিয়েও যে আবার জাম্প করতে হচ্ছে সেখানে। পুরো জীবনটাই যে বাজি ধরতে হচ্ছে এরকম একটা নোংরা জায়গায়। এটা যদি আপনি রিয়ালাইজ না করেন আজকের এই গল্পে, কতটা পরিস্থিতি খারাপ হলে একটা মানুষ এইরকম একটা প্রফেশনে আসে বা এরকম একটা জায়গায় আসে, কি পর্যায়ে প্রান্তিক একজন মানুষ এইরকম ভিক্টিমাইজ হয়, এটা যদি আপনি রিয়ালাইজ করতে না পারেন, তাহলে এই গল্প থেকে আসলে আপনি কিছুই শিখবেন না, এবং ডেফিনিটলি এই গল্প আপনার কাছে একটা বাজে গল্প হিসেবেই প্রতীয়মান হবে। ঠিক আছে? আমি আমার জ্ঞানত, আমি যে আমার সব কাজ খুব ভালো করেছি আমি সেটা বলব না, কারণ আমি অসংখ্য মানুষের ইন্টারভিউ করেছি। এমনও কিছু ইন্টারভিউ আছে যেগুলো ইন্টারভিউ করতে গিয়ে আমার ঘুম চলে এসছে। একদিন রেডিওতে বোধহয় আমার নাক ডাকা শব্দ শোনা গিয়েছিল। মানে এত বেশি কাজ করতাম আমি, দিনে ৪টা ৫টা। আমি বলি না যে আমার সব কাজ ভালো হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কোনো একটা ভিডিও আমি রাখা শুরু করেছি বিগত ৫ বছরে,
আমি সেই ভিডিওটা নিয়ে 10 বার চিন্তা করেছি এটার ইম্প্যাক্ট কি দাঁড়ায়। আমার সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজ নিয়ে যদি কেউ আমার সামনে সমালোচনা করতে আসে, সেটার একটা উত্তর আমার দেওয়ার জন্য আমার যোগ্যতা বা আমার কাজের কোয়ালিটি আমি সেই জায়গাটায় একটা বক্তব্য রাখার সুযোগ রাখতে পারবো। কিন্তু আমার রেডিও সব কাজ না ডেফিনিটলি। সব কাজে যে একদম আপ টু দ্য মার্ক হয়েছে সেটা আমি বলব না। তো আমি আসলে ওই ভাইজানের মুসাফা থেকে যে কথাগুলো বললাম, সে কথাগুলো শুধু এনার না। আমি অসংখ্য মানুষ ইন্টারভিউ করেছি, যাহা বলিব সত্য বলিব, যারা বিভিন্ন রকমের ক্রাইম করেছেন। এবং এই ক্রাইমের জায়গাটা থেকে অবশ্যই একটা মানুষকে জাজমেন্টে নিতে হলে তার তো পেনাল্টি হওয়া উচিত। সে তো পেনাল্টি পাচ্ছেই। সে তো পেনাল্টির মধ্যে আছেই। কিন্তু কথা হলো এই পেনাল্টিটা তার প্রাপ্য কিনা সেই জায়গাটায়। আর পেনাল্টিটা যদি বন্ধ করতে হয়, তাহলে তার লাইফের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? কোন রাস্তা দিয়ে সে এই রাস্তায় এসছে? সেই রাস্তাটা যদি আপনি না জানেন, তাহলে এই জায়গাটা কিওর করা সম্ভব না। আর সমাজটা না, মানুষ একটা কথা আমরা ছোটবেলায় বলি সবসময় যে মানুষ সামাজিক জীব। মানুষ সামাজিক, এই কথাটার অর্থটা যখন পড়তাম তখন বুঝতাম না। আচ্ছা, মানুষ সামাজিক জীব, এটা দিয়ে আপনি কি বোঝেন বলেন তো? আমার অনেক ভিডিওতে অনেকেই দেখবেন। আমরা ছোটবেলায় পড়েছি না সমাজবিজ্ঞানে? ১ম লাইনটাই মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বাস করে। আমাদের বাচ্চাদেরকে বা আমাদের সবাইকে একটা লাইন দিয়ে আসলে যে জিনিসটা শেখানো উচিত, সেটা হচ্ছে তুমি ঘরের মধ্যে ভালো আছো, এসি-টেসি ছেড়ে একদম খুব চমৎকার একটা পরিবেশের মধ্যে থাকো। এটাই তোমার লাইফ না। কারণ ঘর থেকে তোমাকে বের হতে হবে। এবং নট অনলি দ্যাট, ঘর থেকে বের হওয়ার পরে যে রাস্তায় তুমি যাবা, যে দোকানে তুমি যাবা, যে পরিবেশে তুমি মিশবা, এটাও শুধু তোমার পরিবেশ না। তুমি যে পুরা দেশটার মধ্যে থাকো, ওইটাও তোমার ঘরের মধ্যে আসা, বের হওয়া সমস্ত কিছু তোমার লাইফের উপর ইম্প্যাক্ট করে। এই যে এই মানুষগুলোকে দেখলে আমরা যে রি করি বা নাক শিটকাই, এরা আমাদের সমাজের অংশ। এবং এদেরকে বাদ দিয়ে সমাজ ভালো থাকবে না। ঠিক আছে? সুতরাং ওদেরকে যদি আমরা ভালো জীবন দিতে না পারি, আমাদের সমাজে আমাদেরও ভালো থাকার সুযোগ নাই। সেই অর্থে মানুষ সামাজিক জীব। ওকে? যাই হোক, আমি আসলে এক প্রসঙ্গ থেকে অনেক বড় কথা বলে ফেললাম। আমি হয়তো কথাগুলো অনেক লাস্টে বলতাম, বাট এই ফিলিংস আমার বারবার হচ্ছিল ওনার কথা শোনার পরে। অনেকগুলো লাইন আছে, শব্দ আছে যে কথাগুলো আমাদেরকে কাইন্ড অফ চপেটাঘাতের মতো। উনার ফেসটা এখানে দেখানো যাচ্ছে না। উনার ফেসটা ব্লার করে রাখা হয়েছে। কিন্তু উনি যে কথাগুলো বলছেন, আমি বিশ্বাস করি এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছে, হাজার, হাজার নারী আছেন যারা রাস্তায় দাঁড়ান, সুযোগ বুঝে, পরিস্থিতি বুঝে তাদের গল্পের প্রতিনিধিত্ব করছেন উনি আজকে এখানে। জি বলেন। আপনার তারপরে কি ভাইয়া হইল? হুম। পরে এবং যখন উনি বলছেন, উনার তো ব্লার করা ফেস, উনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। জি। পরে হুম। যাক মাইয়ারও খাড়া করাইলাম, পোলারও খাড়া করাইলাম, মেট্রিক পরীক্ষা দিছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এখন মনে করেন 2023 সালে হুম, আমার মেয়েটারে আমার ভাই দাওয়াত দিছে, আসছে। হুম, আমারে দাওয়াত দেয় নাই। পরে আমার মেয়ে বাসায় গেছে। আমি বলছি আমারে তো দাওয়াত দেয় নাই, তোমারে দাওয়াত দিস, তুমি গেছে কেন? আমার হুম। মাইয়ায় আমারে জুতা দিয়া পিটাইতে পিটাইতে 6 তালাকতে নামাইছে। কেন? আপনার মেয়ের বয়স কত আমি তখন? খালি এই কথাটা বলছি ভাইয়া। আবার পিটাইতে তো উপরে নিচ্ছে। ভাড়াইটারা তাকায় রইছে যে মার গায়ে কেমন হাত তোলে। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স যে 20 চলতেছে। বিয়ে দিয়েছেন মেয়ে তখন? না না। বিয়ে দেয় নাই। মেয়ে যখন আপনার সাথে এরকম আচরণ করতেছে, হ্যাঁ। তখন কি মেয়ে নিজের ইনকাম নিজে করে? না না, আপনি চালান মেয়েরে? তখন আমি চালাই 2023 সাল থেকে আমি চালাই। আপনি চালান, তারপরও আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, এখন আমার চলতেছে, আমার টাকা দিয়ে চলতেছে। আমি যেরকম চাচ্ছি ডবল আমার মেয়ে। আমার ছেলেটা হইছে আগের ঘরে, কিন্তু ওরা দুই ভাই বোন যে দুই ঘরে এটা এখনো জানে না। তখন বাড়িওয়ালা উঠে কইলো এত কোনো অপরাধ আমি দেখি না, সে মাঝে বেশি করতে পারে। বাড়িওয়ালা কয় চুপ থাকেন, আপনি বেশি কথা বলবেন না, আপনি আমাদের ব্যাপারে আসেন কেন? পুলাই রাত্রে আসছে, আসার পর কইলাম আমার লাঠি দিয়ে কাঁধে থেকে নামাইয়া দিল মাইয়া। নামাইয়া দেওয়ার পর আমার ছেলেরে বললাম যে না, এই ঘরে আর আমি থাকুম না। আমার ছেলেকে তুই মায়ের মারছসকে। ছেলে তার বড় ভাইয়ের গায়ে বোনের গায়ে হাত তুলতে পারে না, মানে খোদাকুটি করছে। আপনার এই যে এই ডিসেম্বর মাসে এই একই ঘটনা, আমার মেয়ে প্রেম করতে গিয়া তখন মানে সেলসম্যানের কাছে নিছে, টাচ মোবাইল চালায়, এর সাথে প্রেম করে। মানে ছেলে বুঝি মোবাইল কিনা দিছে, আমি তো জামুই না। আমার বাইরে ফোন দিচ্ছে, আমার গলার ভিতরে লইছে ছুরি, যে তুই ছেলের বাসায় যাবি, তোর ছাড়া বিয়া দিব না। মানে এমন ভাবে ছুরি ধরছে, আমি তো ফ্লাইট বাসা, আমি তো ডাক্তার কইতেও পারি না যে আমার বাঁচান কি আমার ধরে। আমি তো ডরে কিছু কই নাম কইছি যা। তো ওই আবার কোজানি গেছে, আমার বাইরে ফোন দিচ্ছে। আমি তো যাইতে চাইছিলাম না, আমার গলার ভিতরে তো ছুরি ধরে। আমার তো কোন দিন জানি মাইরা ফালায়, কয় যাবি না, আমার বাড়িটা করতে যাবি নাকি? ঠিক আছে আমি গেছি। আমার একটাই চিন্তা যে আমার যদি কাকেল দেখে, আমি এই ঘরে কথা বলিনি, সব আয়োজন করে আমার সামনে আনছে। আনার পর আমার কইতাছে খান। আমার ভাইও খায় না, আমিও খাই না। তখন আমি বললাম কি, ছেলের সাথে যদি বিয়ে হয় আমি জীবনও মা তোমার আমি মাইনা নিব না। ওইখানেই বলছি। কয় কেন? আমি কি ছেলেরে দেখতে ভালো না? তুমি ধরছো কি? তোমার আমি লেখাপড়া শিখাইছি, আমি মেট্রিক পরীক্ষা দেওয়াইছি কষ্ট করে। আমি তো ছেলে মেয়েরা কষ্ট করে লেখাপড়া শিখাইছি, নিজে একটা মোরক্ষ দেখে ওঘরে লেখাপড়া শিখাইছি। ওঘরে লেখাপড়া শিখাইতে গিয়া কথায় কথায় আমার খোদা দিত তুই মোরক্কর বাচ্চা। মানে ওইখানে একটু কি বলছি যে তুমি যদি ছেলের বিয়ে করো, ছেলে তোমার বিয়ে করবে, তোমার ছেলের গার্জিয়ান তো তোমার দেখাইছে, তুমি বিয়ে বলে বসতে পারো। আমি এর ভিতরে কিছু বলবো না, কারণ আমি তো জানি ঘরের ভিতরে চুরি গিয়ে আমার মেয়েরা লাগবো যে চুরিটা ধরছে। পরে বাসায় এসে মানে ছেলে দেখতে সেরকম সুন্দরী না, মানে একটা মানুষ কালো হইলো, ফেস কাটিং আছে, তারপর একটা ডক আছে। তুমি তো এরকম ছেলে একটা পাই, তুমি তো মোরক্ষ না। বাসায় এসে শুকায়নি। পরে মানে স্যারা ফোন দিয়ে কইছে, কর পর আমার এই যে কি মাইকটা মারলো, আমার কি তুমি কি ভালো কাজ করো? এরা কিন্তু জানে আমি বারে কাজ করি, আমি যে রাস্তায় কাজ করি এটা জানে না, আমি জানে বারে ঝাড়ুটা রোদে এ জানে। তুমি কি ভালো কাজ করো? তোমার কি এই ঘরের ফ্যামিলি থেকে আমার বিয়ে করবো? পোলার সামনে কথাটা কইছে।
পোলাই দিচ্ছে চাষ করে থাপ্পড়, যে সে যদি বাইরেও কাজ করে থাকে দাম করে খাড়া করাইছে, মানুষ থেকে রাস্তায় টেন্ডি খায়, টুকাইয়া খায়, কি করে থাকে, তো বুকের ভিতরে আগলায় রাখছি, সে তো আমাদেরকে ফালাইয়া যায় নাই। এ কথা কওয়ার পর আমি আর কিছু বলিনি। যাক, আমার পোলার সিঁড়ি থেকে পড়া এদিনই তার একদিন পরে আমার পোলার পাটা ভেঙে গেল। এই যে বর্তমান সময় ছেলেটা আর মেয়েটা যা শুরু করছে, এখানে আমি থাকি, 3,500 টাকা ঘর ভাড়া দেই, বাজার চালাই, তারা 1 টাকা। এই যে রোজা গেছে ভাইয়া, আমি 10 টাকার ইফতারি কিনা খাইতে পারি নাই, 10 টাকার ইফতারি তারা আমার খাওয়ায় নেই, তাদের কাছে কিন্তু টাকা আছে, কেন আমি তো রোজার মাসে বাইরে না, আমি তো ঘর ভাড়া দিতে পারি না, তো কাজ কাম নাই, রাস্তায় আমি অনেক কষ্ট করে আমি ঘর ভাড়াটা দিই। তো এক লোক আমার কাছ থেকে 1 বছর আগে নাম্বার নিচ্ছে, নেওয়ার পর সে খালি আমার সাথে দেখা দেয় না, সে ঘর ভাড়ার জন্য 4 মাস ধরে 5 মাস ধরে আমার 2,000 টাকা দেয়, কিন্তু তার আমি বলি নাই যে আমার ছেলে আছে। আমি তো একটু ভুলে গেছি, আমার 2018 সালে আমার নানি মারা যায়, আমার কাছে তখন ক্যাশও 4 লাখ টাকা ছিল। আমার নানি যখন পিছনে পড়ে থাকে, তখন আমি এটা সহ্য করতে পারি না, এখানে গা হয়ে গেছে পিছনে, গা হওয়ার পরে এখানে ড্রেসিং করতে দিলি 500 টাকা নেয়, ড্রেসিং করতে দিলি 500 টাকা নেয়। আমার নানি আমার মাথায় হাত দিয়ে মানে হাঁকে মুখে তার চেহারাও তার টানে না। আমি তো ঘৃণা করতে পারি না, কিন্তু সে তো আমার আগলে রাখছে, এই চিন্তাটা করে আমি ঘুমুট কাছাই। ভাই তো বিয়া করে 2016 সালে আলাদা হয়ে গেছে, 2018 সালে আমার নানিটা মারা যায়, মারা যাইলে আমি ভাঙ্গা পড়ি। আমার শুধু একটাই চাওয়া, মানুষ এমনি সিস্টার দেয়, মানুষে কোনোদিনে খারাপ কাজ করলে ঘৃণা করবেন না, তারা কিন্তু অনেক কষ্ট করে। ওরে আমি কারণে ঠকায় টাকা নেই নে, তাদের মুখে থেকে চায় 10 টাকা নেই নে পাইয়া জোর করে, তারা যদি আমাদের 2,000 আমি কইছি 100 টাকা গাড়ি ভাড়া দেন, 100 টাকা নিয়েছি। যখন বাকিদের সাথে কাজ করতে যেতাম, তারা কইতো এমক মেয়েরা 5,000 3,000 দেয়, তুমি তো 2,000 ঠিকই নিলে। আমি কোনোদিন কারণে ঠকাইতে পারি না, যদি আমি কারণে ঠকাই থাকি কোনোদিন আমার ক্ষমা করে দিবেন, আমি পাইতে করছি কাজটা, আমার ক্ষমা করে দিবেন আপনারা। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার যদি কোনোদিন আপনাদের কাছ থেকে জোর করে কোনো 10 টাকা নিয়ে থাকি, আমার আপনারা মাফ করে দিবেন। যারা খারাপ কাজ করে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কিন্তু তারা এমনিতেই ঘৃণা কিনা জীবন গেছে। আপনি আমার এই অনুষ্ঠানে কেন আসলেন? কিভাবে আসলেন? আপনি দেখেন আমার এগুলা? আমি আসলে কি দেখি না আপনার এটা আলোচনাটা, আমি মোবাইলে শুনি আর কি। আচ্ছা। আমার যখন কাজকাম না থাকে, আমি বৈশা বৈশা আপনাদের গল্পটা শুনতাম, আগে থেকেই শুনতাম, 2012 সাল থেকেই শুনতাম আপনাদের ও, তার গল্পটা। মানে উনি রেডিও রেস্ট্রিকশন আছে, হ্যাঁ। জি। শুনতে শুনতে আমি এমকের কই ভাই আমার এই জায়গার নাম্বারটা দেন না লইয়া, অমুকের দিয়ে কেউই আমার নাম্বার দেয় না, মানে ই করে না। পরে একদিন হঠাৎ করে কিছুদিন আগে 1 মাস আগে আপনি একটা মাইয়া ওই যে আয়সা আয়সা হারাই গেছিল, হ্যাঁ। তখন আমি টিপিটা ছাড়ি, টিপিটা ছাড়ার পর দেখি আপনার নাম্বারটা। আচ্ছা। হ্যাঁ, আমি তো মাইয়া ঘরে পোলা ঘরে, আমি তো নাম্বার লইতে পারি না। পরে যে কষ্ট করে আমি এমনি সামনে কইয়া আমি কইছি ওই ঘরে যে আমার এই ঘরে কাজ আছে, এমনি ঘরে ঘরে দিয়ে আমি নাম্বারটা অনেক কষ্ট করে উঠাই। উঠানোর পর আমি কই ফোন দিমু না কিছু বকা টকা করে, আমি কি একটা বড় লোক, মানে আমি আগের সামনে আর ফোনটা দিতে পারি নাই। তারা 2 দিন পরে আমি ফোন দিচ্ছি, দেওয়ার পর রোজার আগের দিন এই ভাইয়া রিসিভ করছে, আমাকে ভাইয়া আমার গল্পটা একটু নিবেন, আমি বলতে চাই। কই ঠিক আছে। মাইয়া বারবার জিজ্ঞেস করতেছে, এটা তো টেলিফোন নাম্বার, মানে মোবাইল নাম্বার না, সে তো আমার মোবাইল মাঝে মাঝে হাতায়। কই এই নাম্বারটা কার, এই নাম্বারটা কার? আমি ওরা কইছি যে ভালো করে একটু সেভ করে দেয়, আমি যাতে ফোন দিতে পারি। এখন আপনি থাকেন কিভাবে? আপনার সাথে আমি কে থাকে? থাকি, আমার সাথে আমার ছেলেও থাকে, মেয়েও থাকে। মাইয়া একটা সেলসম্যানের কাজ করে, ছেলে চাকরি করে, ভালো পয়সাই পায়। আসলে কি তারা আমারে দেখবে না, তারা আমারে খাওয়াবে না। আমার লাইফে আমি রাস্তার জগতে যখন কাজ করছি, এখনো করি, তারা আমারে খাওয়াবে না, পড়াবে না। আপনাকে এখনো রাস্তার কাজগুলো করতে হয়? হ্যাঁ, আমি কাজ করি কি, আমি এই কাজটা ছাইড়া দিমু। আমার যদি ভালো একটা বাসা বাড়ি বাচ্চা রাখার কাজ পাই, তাহলে আমি ছেলে মেয়েদের এখান থেকে চলে আসবো, বুঝছেন? আমার এই বাইরের থেকে মানে আমারে দিয়া ঘরে সম্পূর্ণ কাজ করায় তারা, টানাগুলো আমারে দিয়া ধোয়ায়, জুতা ধোয়ায়, ফুলায়ও জুতা ধোয়ায়, মানে তারা আমারে 5 মিনিট সময় দেয় না। মাইয়া একটা শিয়ানো হয়ে গেছে, তারপর আমারে দিয়া এগুলো ধোয়ায়, তাহলে মনে করেন আমি কত কষ্টে আছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই গল্পটা এমন একটা জায়গায় এসে শেষ হলো যেখানে আমার আসলে বলার কিছু নেই, কারণ আমি মাঝখানেই বলে দিয়েছি। আমি শুধু একটা হাদিসের কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। এটা সহিহ বুখারীর হাদিস, আমরা যতদূর জানি। আমি বহুবার বহু আলেমের মুখে এই হাদিসটা শুনেছি, আমি নিজেও জানি এবং আপনিও জানেন এই হাদিসটা। সেটা হচ্ছে একজন এইভাবেই শব্দটা এসছে, যিনি এই পেশায় ছিলেন। কোন ধরনের পেশা আমি তো এতক্ষণ ধরে গল্প যেটা হয়েছে আপনি বুঝতেই পারছেন। তিনি সারা জীবন ধরেই পাপ করেছেন, কারণ আল্লাহর আইনে এটা পাপ, ইসলামের আইনে এটা পাপ, শুধু আল্লাহর আইন না, যে কোনো ধর্মীয় আইনে এটা পাপ। এই পাপের কাজ করবার পরেও তিনি রাস্তায় একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিলেন। আল্লাহর কাছে এটা এতই ভালো লেগেছিল যে তিনি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে অ্যানাউন্স করেছেন এই মহিলাটা জান্নাতি। আপনি সে আল্লাহর সৃষ্টি যদি মানেন নিজেকে, যে না সে আল্লাহই আপনাকে তৈরি করেছেন এবং তিনি আর রহমানুর রহিম, তিনি দয়াময়, ঠিক আছে, তাহলে এদেরকে জাজমেন্ট থেকে বের হয়ে আসেন। কারণ আপনি জানেন না আপনি যাকে বিচার করছেন
আপনার চিন্তায় যাকে আপনি মনে করছেন যে হচ্ছে পাপী, তাকে আল্লাহ হয়তো আপনার আগে জান্নাতে পাঠিয়ে দেবে। আপনি হয়তো জান্নাতের দেখা নাও পেতে পারেন, আল্লাহ না করুক। ঠিক আছে? আর সমাজটাকে সুন্দর করার জন্য আপনি যদি মনে করেন যে কেউ একজন এসে এদের অবস্থা পরিবর্তন করে দেবে, নো নট লাইক দিস। আমি কি প্রিয়া এই গল্পটা আমি সামনে নিয়ে আসলাম, এটা আমার দায়িত্ব ছিল। আমি আসলে পোক করতে চেয়েছি একটা জায়গাতে যে এদের অবস্থার